বাড়ি ফিরছি। আমাকে বলবে কেন বলবো আমার 5,000 বলছিল, তারপরে 1,000 টাকা ছিল। এবার যদি 4,000 টাকা বলবো বলো তুমি? মাথা ফিরতে হবে 50। কিছুজন লাইভে আসলে লাইভটা শেয়ার করবে। ট্রেন থেকে নেমে বিস্তারিত বলছি। আজকে শুনানি ছিল, প্রত্যেকে দেখেছো। আগামী অনেকগুলো মামলা রয়েছে। আজকে মূলত প্রশ্নভুল মামলা এবং এনআইএস থেকে যারা ডিগ্রি করেছে তাদের নিয়ে মামলার শুনানি ছিল। এর আগে কোর্ট থেকে কিছু বার্তা দেওয়া হয়েছিল, এখন কিছুজন আরও প্রশ্ন করছে, তাই বার্তা দেওয়ার জন্য এলাম। আমি নেমে বলছি। হ্যাঁ, এখন কিছু দেখা যাচ্ছে না। এখানে একটা ইয়ার্ড আছে, এখানে সবাই খেলতে আসে, পাশ থেকে পুরোটা। কোন ট্রেনে আছো? বিরাজদা লিখছে ট্রেনে আছে। বিরাজদা বাড়ি যাচ্ছে তো আজকে, অনেকদিন বাদে, সেই হিঙ্গলগঞ্জ থেকে আসে। বসিরহাটে থাকে অনেক সময় মেসে। হয়তো কথা শোনা যাচ্ছে না, তাই আমি একটু নেমেই বলছি। আমি শুরু করলাম কারণ গ্যারেজে সাইকেল পাবো না, তাই তাড়াতাড়ি শুরু করলাম। তাড়াতাড়ি কিছু গ্যারেজ বন্ধ হয়ে যায় বলে শুরু করলাম। আমি সময় নেব না। হ্যাঁ, যেটা বলার যে আজকে শুনানি ছিল মূলত এনআইএস আর প্রশ্নভুল মামলা নিয়ে। এনআইএসদের নিয়ে আমরা অনেক দিন আগে থেকেই আমাদের দাবিগুলো পর্ষদে রেখেছিলাম। সেটা আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি আসার অনেক আগে থেকে। যখন সুপ্রিম কোর্টে রায় হলো, তারপর থেকেই এই বিষয় নিয়ে চর্চা শুরু হয়েছিল এবং অনেকে তখন নানানভাবে ফান্ড তুলেছিল যে পরবর্তীকালে যে ক্লারিফিকেশনের অর্ডারগুলো হয়েছে সেখানে নাকি তারা জয়লাভ করবে। অনেক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে যার মতো করে ফান্ড তুলেছিল। তখনও বিস্তারিত লাইভে বলেছিলাম যে ইন সার্ভিস যারা রয়েছে, যারা যোগ্য, যাদের জন্য কোর্সটা করা হয়েছিল, তো তাদেরকে সুপ্রিম কোর্ট ছাড় দেবে। সুপ্রিম কোর্ট ছাড় না দিলে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে দেশ জুড়ে, কারণ অনেক শিক্ষক ছিল। তখন বিস্তারিতভাবে বুঝিয়েছিলাম, অনেকবার লাইভ করে বলেছিলাম, এবং সেটাই সুপ্রিম কোর্টও রায় দিয়েছিল। যারা যোগ্য ইন সার্ভিস ছিল তাদের ছাড় দিয়েছিল। কিন্তু আমরা দেখছি যে এই কোর্সটা যারা করেছেন তাদের মধ্যে
ম্যাক্সিমাম যারা প্রাইভেট প্রাইভেট থেকে করেছে, ম্যাক্সিমাম প্রাইভেট স্কুলে জব দেখিয়ে যারা করেছে সব ভুয়ো। এবং তারা এটা করেছিল, আমি তাদের মানে, কারণ তারা দেখুন কিছু তো টাকা নষ্ট করেছে, আমি তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা নয়, তারা একটা আশায় করেছিল, আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে নয়। এবং কিছু আধিকারিক ছিল, এনআইএস যারা করিয়েছিল তাদের কিছু আধিকারিক, তাদের ডিরেক্টর বিভিন্ন টিভি চ্যানেলে বসে নানান জায়গায় এমন বক্তৃতা দিয়েছিল যে এই ডিগ্রিটা ভবিষ্যতে অন্যান্য ডিগ্রির মতোই ভ্যালিড হবে, ঠিক আছে, মানে যে ডিএলএড কোর্স ছিল রেগুলার ডিএলএডের মতোই ট্রিট করা হবে। নানান জায়গায় টিভিতে বিজ্ঞাপন হচ্ছিল, এইসব দেখে ছেলেমেয়েরা একটা আশায় আশায় এবং অনেকে ভুল তথ্য দিয়ে যে আমি ইন সার্ভিস আছি এরকম তথ্য দিয়ে কোর্সটা করে নিয়েছে। এবং ভেরিফিকেশান খুব হালকা ছিল সেই সময় পোর্টালে, যে যার মতো করে ইন সার্ভিস দেখিয়ে ওটা করে নিয়েছিল ডিগ্রিটা। কিন্তু এখন সেটা সমস্যা এসে দাঁড়িয়েছে। এখন আমরা যখন পর্ষদে বিষয়গুলো তুলে ধরেছি, পর্ষদ একটা দেখেছেন যে আগের নিয়োগ প্রক্রিয়াতেই একটা সুন্দরভাবে গাইডলাইন তুলে ধরেছে, কিন্তু সেখানে পর্ষদ একটা জিনিস যেটা করেছে, কোনো ডকুমেন্টস অনেকগুলো চেয়েছে, কিন্তু ডকুমেন্টসগুলো যে ম্যান্ডেটরি মানে লাগবেই এরকম কিছু বলেনি, ঠিক আছে। তারপরে উনি পর্ষদ থেকে বলেছে যে একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেওয়া হয়েছে যে এর আগে টেট সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবার সেটা ম্যান্ডেটরি নাকি বা কোন দিন সেটা লাগবে। এবার 14 টেট পাস, ভাবুন 14 টেট পাস তো অনেকে আছে এনআইএসের, তাহলে হিসাব মতো তারা কি সবাই যোগ্য? তারাও সবাই যোগ্য না। আমরা এই পয়েন্টগুলো তুলে ধরেছিলাম এবং পর্ষদকে ভেরিফিকেশনের ওই লিস্টগুলোও কারেকশন করতে বলেছিলাম যে আপনারা এইভাবে করুন। ল সেকশনেও কথা বলেছি, তো সেটা পর্ষদ দেখলাম আলটিমেটলি করেনি এবং তাদের ওই ভেরিফিকেশনটাই নোটিশ আকারে প্রকাশ করেছিল। এবার এই সমস্যাটা দেখে আমরা কিন্তু একটা মামলা করে রেখেছিলাম, একটা রিট পিটিশন আমরা করেছি আলাদা, সেখানে এনআরএসরাও পার্টি হয়ে যায়। 3টে অ্যাডভোকেট সেখানে আলাদা আলাদাভাবে কিন্তু আমাদের মামলায় ঢুকেছে, তারা কিন্তু লড়াই দেবে, তারা 3টে উকিল দিয়ে ঢুকেছে। বলো, এই অনেকক্ষণ লাগবে, ওই মামলার কথা বলছি। আমি রোজই তো দেখি ওই আসলাম কোর্ট দিয়ে, মামলা ছিল আজকে। এই চলছে এইভাবে। 22, 17-এর উপর 22, মানে 5 বছর হয়নি। তো সেই যুক্তিগুলো তুলে ধরেছিলাম, কিন্তু পর্ষদ যেহেতু কথা শুনছিল না, পর্ষদ তাদের মতো করেই, না এখন আমি বেরিয়ে যাবো এটা করে, তাদের মতো গাইডলাইন দিয়েছিল এবং তারা ওগুলো প্রত্যেকটা ম্যান্ডেটরি কিনা সেগুলোও কিছু বলছিল না স্পষ্ট করে, তাই আমরা একটা মামলা করে রেখেছিলাম এবং পরবর্তীকালে আমরা সেগুলো সঠিক জায়গায় দাবি তুলে ধরলাম এবং আজকে শুনানিতে এনআরএসরা মামলা মুভ করেছিল। যেভাবে বিএডরা আমরা বলেছিলাম আগ বাড়িয়ে কিছু করব না, বিএডদেরও আমি বারবার বারণ করেছিলাম যে আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই, কারণ ওরা সংঘবদ্ধ হয়ে যাবে এবং ওরা যারা রায়টা বোঝে নাই তারাই প্যানিক করছিল। তো সেরকম আগ বাড়িয়ে কিছু করার দরকার ছিল না। ওরা যেমন মামলা মুভ করেছিল, বিএডরা বাতিল হয়ে গেল, যারা বিএড দিয়ে বসেছিল প্রত্যেকে বাতিল হয়ে গেছে, জানো আমরা রায় পেয়েছি। মানে রায়টা হয়েই ছিল সুপ্রিম কোর্টে, সেটা মানে সিঙ্গেল বেঞ্চ ব্যাখ্যা করে বলে দিল যে সুপ্রিম কোর্ট এটা বলতে চেয়েছে। একই রকমভাবে এনআরএসদেরটাও আমরা কিন্তু আজকের মোটামুটি আমাদের দাবি সব তুলে ধরেছে আমাদের অ্যাডভোকেট এবং পর্ষদের নানান জায়গায় যে দাবিগুলো আমরা রেখেছি সেইগুলো তারা কিন্তু তুলে ধরেছে। বাকিটা আজকেই রায় হয়ে যেত, আজকে যদি সকালে শুনানিটা হতো তাহলে আমরা রায় পেয়ে যেতাম, কিন্তু শুনানিটা হতে হতে সেই দুপুরের পরে শুরু হলো, কারণ তার আগে একটা অন্য মামলা চলছিল অনেকক্ষণ ধরে, সেজন্য আমাদের লেট হয়ে গেছে, নাহলে আজকেই রায় দিয়ে দিত। তাও অপোজিট যারা রয়েছে তারা বলেছে আমরা কিছু বলবো এবং সেজন্য একটু সময় নিয়েছে, ঠিক আছে। তো আশাবাদী আমরা জয়লাভ করব এখানে। এবং আমরা দেখুন, তাও যারা প্রার্থী এই ডিগ্রিটা করেছে, যারা এখন এই বিভিন্ন ডকুমেন্টস দেখাচ্ছে যে ইন সার্ভিস, অনেকে ফলস ডকুমেন্টস দেখাচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আমরা কিন্তু তাও দেখবেন সেই প্রার্থীদের বিরুদ্ধে কিন্তু কোনো কড়া স্টেপ নিচ্ছি না। আমরা কিন্তু তাদের জরিমানা, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা কোনো কিন্তু আমরা প্রেয়ার করছি না।
আপনারা শুনানি দেখবেন। যারা আমাদের এনআইএসের বন্ধুরা রয়েছেন তাদের উদ্দেশ্যেও বলছি, আমরা কিন্তু তোমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছি না। এবং 23-25 ব্যাচ যেরকম আমরা বাদ দিয়েছিলাম ঠিকই, আমরা জয়লাভ করেছি 23-25-এ 23 স্টেটের সার্টিফিকেট বাতিল হয়ে গেছে। তো যারা ফলস তথ্য দিয়ে মানে পরীক্ষায় বসেছিল তাদের এগেনস্টেও কিন্তু আমরা শেষমেশ গিয়ে চাইনি যে এরা কোনো মামলায় জড়িয়ে যাক বা এদের বিরুদ্ধে কোনো তদন্ত হোক বা ফলস ডকুমেন্ট দিচ্ছে নিয়ে জরিমানা হোক ইত্যাদি প্রেগুলো কিন্তু আমরা করিনি। আমাদের অ্যাডভোকেটরা কিন্তু করেনি। অ্যাডভোকেটরা কিন্তু শেষ শুনানি যারা দেখেছেন দেখবেন ডিসমিসাল চেয়েছে জাস্ট রিট পিটিশনগুলো। কিন্তু যদি কিছুজন আছে কথা বুঝবে না, কিছু করবে না, বারবার বাধা দেওয়ার চেষ্টা করবে। যদি পুনরায় বাধা দেওয়ার চেষ্টা হয় নিয়োগে, তাহলে আমরা ওগুলো করতে বাধ্য হব। কারণ আমরা বলেছি আমাদের লড়াইটা তোমাদের বিরুদ্ধে নয়, আমরা তোমাদের এগেস্টে যাচ্ছি না। তোমরা একটা আশায় করেছিলে, ঠিক আছে, কিন্তু তোমরা যদি বারবার নিয়োগে বাধা দিতে আসো তাহলে আমাদের কিছু করার নেই। আমাদেরও সেই স্টেপগুলো নিতে হবে, না হলে তো সবাই শুধরাবে না। কিছুজন হয়তো বুঝছে, কিছুজন মেনে নিয়ে চলছে, কিন্তু সবাই শুনছে না কথাটা। তাই এই জিনিসটা অনুরোধ করব, আপনারা একটু বুঝে করবেন। মানে কোর্টে ফলস তথ্য নিয়ে আসা, আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনাদের। রিসেন্ট একজন প্রার্থী বলছে আমি টেট পাস করেছি। একটা বিভিন্ন দেখেছেন যে যখন দুর্নীতি হয়েছিল আমাদের টেট 14 টেট নিয়ে, বিভিন্ন ফেক ওয়েবসাইট খুলে তাদের টেট পাস দেখানো হয়েছে, তদন্তে উঠে এসছে। সেরকমই একজন প্রার্থী একটা ওয়েবসাইটের তথ্য স্ক্রিনশট মেরে যে আমি টেট পাস, আমার সার্টিফিকেট দেওয়া হোক, নিয়োগে অংশগ্রহণ করানো হোক ইত্যাদি দাবি নিয়ে কোর্টে মামলা করে অর্ডারও পেয়ে গেছিলো যে হ্যাঁ একে সার্টিফিকেট দেওয়া হোক। কিন্তু শেষমেশ দেওয়া হয়নি সার্টিফিকেট। সে আবার মামলা করেছে কোর্টে। মামলা করার পর এই রিসেন্ট দুদিন আগে বিচারপতির কাছে মামলা উঠেছিল এবং সেখানে পর্ষদ কিন্তু তার এগেনস্টে তদন্তের দাবি করেছে এবং এফআইআর করার দাবি করেছে এবং বিচারপতি সেটা রায় বলে দিয়েছেন যে এর এগেনস্টে তদন্ত করো, যা যা স্টেপ নেওয়ার নাও এবং এফআইআর পর্যন্ত করলে করো, ফলস তথ্য যে দিচ্ছে। তাই আমরা কিন্তু এই পর্যায়ে যাচ্ছি না। আজকে কিন্তু অনেক ফ্রড নিয়ে আর্গুমেন্ট হয়েছে, পর্ষদও অনেক কিছু বলেছে, পর্ষদও বলেছিল এদের ডকুমেন্ট শো করতে বলুন, কিন্তু পর্ষদ কিন্তু জোরাজুরি করেনি, আমরাও জোরাজুরি করতে চাইনি, ঠিক আছে। না হলে কিন্তু আপনারা যদি এই ফলস ডকুমেন্ট নিয়ে আবার জটিলতা সৃষ্টির চেষ্টা করেন বা আবার মামলায় এগোনোর চেষ্টা করেন, আমরা তখন বাধ্য হব এই বিষয়গুলো তুলে ধরার জন্য। নাহলে আমাদের কোনো উপায় নেই, এগুলো আমরা তুলে ধরবো। আর এরকম ফলস তথ্য দিয়ে 23-25 যেরকম পাশ করে অনেকে বসেছিল, সেরকম কিন্তু আমাদের 22 স্টেটেও অনেকে আছে, ঠিক আছে, আগের টেটগুলো। যারা ফলস তথ্য দিয়ে এরকম পাশ করে বসে আছেন তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব, এটা পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি। যারা ফলস মানে টেটের পরে যারা ভর্তি হয়েছেন ডিএলএডে, ব্যাকডেটে দেখি এখন তথ্য নিয়ে আসছেন, তাদের এগেনস্টে কিন্তু হবে। কোনো ব্যাচ ধরে বলছি না যে আমি এই ব্যাচকে বাদ দেবো, আমার কোনো ব্যাচকে আমি বাদ দেবো না, কোনো ব্যাচকে বাদ দেওয়া সম্ভবও নয়। কারণ প্রত্যেক ব্যাচে ভ্যালিড ক্যান্ডিডেট আছে, প্রত্যেকটা ব্যাচেই ভ্যালিড ক্যান্ডিডেট আছে। কিন্তু যারা ভ্যালিড নয়, যারা ওই ব্যাকডেটে ভর্তি হয়ে খুব আনন্দে আছেন, ফর্ম ফিল আপ করে বসে আছেন নিয়োগের, তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ করব, এটা পরিষ্কার ভাষায় বলে দিলাম। সেটা অনেক কয়েক হাজার আছে, কারণ নিয়োগটা আমরা স্বচ্ছভাবে চাই। তারপরে কোর্ট যেটা বলবে, কোর্ট যদি বলে তোমাদের ক্ষেত্রে কনসিডার হবে কিছু ক্ষেত্রে, আমরা সেই ক্লারিফিকেশনটা কোর্টে চাইবো। আমরা বাদ দেওয়ার প্রেটাও করব না, মানে কিছু ক্ষেত্রে আমরা বলবো এদের ক্ষেত্রে এই বিষয়গুলো হয়েছিল, এরা কি আইনত বৈধ কিনা ক্লারিফিকেশন চাবো দরকার পড়লে, কিন্তু কোর্টে আমরা মুভ করব, নিয়োগটা স্বচ্ছভাবে হোক, ঠিক আছে। এরকম কয়েক হাজার প্রার্থী রয়েছে যারা পরে এরকম টেট উত্তীর্ণ হয়ে বসে আছে কিন্তু টেটের সময় আদৌ ভর্তিই হয়নি, পরে ভর্তি হয়েছে, ঠিক আছে, এবং ভুল তথ্য দিয়ে টেট পাস করে বসে আছে। পাশাপাশি ইন সার্ভিস নিয়ে যারা প্যানিক করছেন, বারবার বলছি দরকার নেই,
মামলা যেহেতু করতে হয় সময়ের মধ্যে, তাই আমরা মামলা করে রেখেছি, কিন্তু আগ বাড়িয়ে এখনই শুনানি করলে সমস্যাও হতে পারে, কারণ কোনো স্পষ্ট কিন্তু গাইডলাইন নেই। কিছু কিছু পয়েন্ট আমাদের রয়েছে, আমরা মামলায় রেখেছি, সেগুলো নিয়ে আমরা লড়াই করব। আর যারা ভাবছেন যে আগের বারের একটা জাজমেন্ট হয়ে গেছে, আগের বারের জাজমেন্ট যারা পড়েছেন তারা দেখবেন সেখানে কিচ্ছু নেই। যে গ্রাউন্ডে তাদের বাদ দিয়েছে যা সেমনি নর্মাল বিচারপতির রায়, এবং তখন ওই যে গ্রাউন্ড দিয়েছিল যে আগের এরা দুর্নীতিতে যদি পরে প্রমাণিত হয়, সেই রায় তো এমনি খারিজ হয়ে গেছে, 32,000 চাকরি বহাল রেখে দিয়েছে ডিভিশন বেঞ্চ। তো একটা জটিল ব্যাপার, ঠিক আছে, ইন সার্ভিসটা, সেখানে কিন্তু লড়াইটা অনেক আমাদের দীর্ঘ হতে পারে ইন সার্ভিসের বিষয়টা। যারা সাহায্য করেছেন তো ধন্যবাদ, যারা করেননি করে দেবেন। ইন সার্ভিস নিয়ে আমরা সঠিক সময় পদক্ষেপ অবশ্যই করব। আর কোর্ট এখন নেই, আজকালকে হয়েই বন্ধ হয়ে যাবে, তারপরে আবার খুলবে সেই জানুয়ারিতে, তখন আমরা ধাপে ধাপে পদক্ষেপ করব। ওই অনেকে যে প্যানিক করছেন, ওই প্যানিক করে লাভ হবে না। আগেরবারও অনেকে ইন্টারভিউ দিয়েছিল, তারপরে পরবর্তীকালে বাদ গেছে, সেটা কোনো ব্যাপার নয়। আমরা প্রথমে দাবি সঠিক জায়গায় রাখছি আইনত। পর্ষদ তাদের বাদ দিলে খুবই ভালো কথা, বাদ দেওয়ার দাবি তো বারবার রাখছি, এবং তার সাথে পর্ষদ যদি আমরা কোনো হিন্টস পাই যে পর্ষদ কাজ করছে না আমাদের দাবি মতো, বা পর্ষদ অন্য কিছু চিন্তাভাবনা করছে, বা সরকার অন্য কোনো চিন্তাভাবনা করছে, তখন আমরা মামলা মুভ করিয়ে আমরা কিন্তু রায়টা নিয়ে আসব, ঠিক আছে। তা ইন সার্ভিস নিয়ে চিন্তা করতে বারণ করছি। আর প্রশ্নভুল মামলা আজকে শুনানি হয়নি, তারা বারবার মেনশন করানোর চেষ্টা করেছে যে কালকের রাখুন, বিচারপতি অনুমতি দেননি। ওই অনেকে প্রশ্নভুল মামলা বলতে অনেকে বিভ্রান্ত হবেন, কারণ এতদিন ধরে প্রশ্নভুল শুনে আসছেন। একটা তো 14 টেটের প্রশ্নভুল, অনেক দিন আইনি লড়াই চলে, এখন সুপ্রিম কোর্টে আটকে আছে, আমরা লড়াই করছি, সেখানে অনেক কটা শুনানি হয়েছে আমাদের। আবার ফেব্রুয়ারিতে আছে, সেখানেও কিন্তু উকিল দাঁড় করাতে হলে আমাদের 4-5 লাখ টাকা যাবে খরচা। তো কেউ কিন্তু সাহায্য করছেন না। এই ইন্টারভিউ বিজ্ঞপ্তি আসার পর গ্রুপে যে কয়েকজন সদস্য, মানে ফান্ড অত তো ওঠেইনি, 2-3 লাখ টাকাও উঠবে বলে মনে হচ্ছে না, ঠিক আছে। সেখানে আমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের 14 টেটের শুনানিতেই আমাদের ওরকম টাকা যাবে, 3-4 লাখ টাকার উপরে। তারপরে আপনার তার মাঝে ফেব্রুয়ারি মাসের ওই 14 টেট প্রশ্নভুল মামলার আগে যদি কেউ সুপ্রিম কোর্টে চলে যায়, এই যে যাদের বাদ দিলাম আমরা 23-25 NIS, তারপরে আপনার বিএড দিয়ে যারা পাস, এবং একাধিক তো ব্যাচ আছে, একাধিক গ্রুপ আছে, তাদের অনেক মামলা, কোনো গ্রুপ চলে যেতে পারে, এবং সেখানে কিন্তু আমাদের লড়াই দিতে হবে। হুটহাট করে কে কখন মামলা নিয়ে চলে যাবে, আমাদের কিন্তু দিনের দিন উকিল দিতে হবে। তখন কিন্তু প্রত্যেকটা হিয়ারিং কিন্তু সুপ্রিম কোর্টে 3 থেকে 4 লাখ টাকা খরচা হয় মিনিমাম, এটা কিন্তু পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি। তাই যারা বুঝতে পারছেন না, তখন আমরা শেষমেশ হাত তুলে নেব, পরিষ্কার ভাষায় বলছি। যখন যেটা পারবো না সেটা হাত তুলে দেবো। হাইকোর্টটাও আমরা ম্যানেজ দিয়ে চালাতে পারছি। হাইকোর্ট আমাদের মানে সুপ্রিম কোর্টের একটা শুনানি মানে হাইকোর্টে 2-3টে আমরা চালিয়ে দিতে পারি। তো হাইকোর্টটা তাও চলে যাচ্ছে, অনেকগুলো মামলা হাইকোর্টে রয়েছে, সেটা চলছে তাও, কিন্তু সুপ্রিম কোর্ট আমরা পারবো না দিনের দিন, অত টাকা সম্ভব নয় সুপ্রিম কোর্টে। তাই বলছি, এই যে ইন সার্ভিস থেকে যাদের আমরা বাদ দিচ্ছি, কম জন তো প্রার্থী বাদ হচ্ছে না। বিএড দিয়ে যারা বসেছিল টোটালটা যদি বাদ চলে যায়, অনেক হাজার প্রার্থী কমে যাচ্ছে। তারপরে আপনার 23-25কে আটকানো গেল, এরপরে অন্যান্য যে মিথ্যা তথ্য দিয়ে বসে রয়েছে কয়েক হাজার, তাদের আমরা বাদ দেবো সঠিক সময়ে। NIS দেখুন, NIS প্রায় 8,000-এর মতো আছে, 8-9,000-এর মতো, তারা বাদ চলে যাচ্ছে। ইন সার্ভিসটা আমরা রায় আনবো, আশা করি, আশাবাদী, জয়লাভ করব। এবার এদের বাদ দিলে এরাও তো থেমে থাকবে না, এরাও তো নিয়োগে ঢুকতে চাইবে। এরাও মানে সবাই তো চায় যে আমি চাকরিটা পাবো, আমি শেষমেশ লড়বো, এবং তাদেরও অনেক আলাদা আলাদা গ্রুপ রয়েছে, নাহলে তো এত মামলা হয় না। বিএড দিয়ে যারা পাস, তারা প্রায় কত মামলা করেছে দেখেছেন, প্রায় 10-12টা মামলা করে রেখেছে। তো এরকম কোনো একটা গ্রুপ হুট করে ধরুন চলে গেল, ডিভিশনে চলে গেল, কেউ সুপ্রিম কোর্টে চলে গেল, তো তখন কি দিনের দিন লড়াই দিতে পারবো? সেটা পারবো না। এইটা বোঝানোর জন্য বারবার প্রত্যেক দিন লাইভ করতে হচ্ছে। এই জিনিসটা করুন। আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি নিয়ে এর আগে আমি লাইভ করে ভয়েস দিয়ে বহুবার পন্থা বলে দিয়েছি আপনাদের, যে এই পন্থা মেনে আপনারা যদি চলতে পারেন, পর্ষদকে যদি রাজি করাতে পারেন, সব
বাদ চলে যাবে, কারণ ম্যাক্সিমাম সব অন্য জিনিস বের করে রেখেছে, নিয়ম মেনে কেউ কিছু নেই। কিন্তু আপনারা সব হচ্ছে গিয়ে কিছু জনের উপর ভরসা করে বসে থাকেন। নিজেরা কি পদক্ষেপ করেছেন এটা দেখুন আগে। সব পন্থা বলে দিচ্ছি, আমি আমার মতো করে যেখানে যেখানে যা জানানো জানিয়েছি, আমি ডেপুটেশন দিয়েছি, আমার মতো করে আমি করেছি। এবার বাকিটা আপনারাও করুন যতটা পারবেন চেষ্টা। এবার পরশু যদি আপনাদের আমাদের দাবি মানে, তাহলে ম্যাক্সিমাম বাদ চলে যাবে, সেটা নিয়ে চিন্তার কিছু হবে না। তো এইভাবে কিন্তু আগামীটা চালাতে হবে। 17 আর 22 স্টেটের প্রশ্নভুল মামলা আমরা আটকে রেখেছি, সেখানে আমরা জয়লাভ পেয়েছি। কিন্তু আবার এক্সপার্ট কমিটির যে রিপোর্টটা দিল ডিভিশন বেঞ্চের অর্ডারের ফলে, সেটা সুপ্রিম কোর্টেও গিয়েছিল। 4খানা মামলা তারা করেছিল, সুপ্রিম কোর্টও তাদের মামলা খারিজ করে দিয়েছিল। তো ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী যে এক্সপার্ট কমিটি ছিল, তারা 17-22-এর যে রিপোর্ট দিয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি 22 স্টেটের বলেছে একটা প্রশ্নে যে মনে হচ্ছে প্রিন্টিকেট এরকম, যদিও ওটা ভুল নয়। তো সেটাকে দাবি করে আবার অনেক মামলা হচ্ছে তো দিনের দিন। তো সেখানে আমাদের লড়াই আমরা নজরে রাখছি। আমরা যা করার পর্ষদে জানিয়েছি এবং বিভিন্ন জায়গায় দাবি জানাচ্ছি, সেই মতো অপোজ করা হবে। ঠিক আছে, আজকে এসছিল অনেক দাদারা, দেখলাম অনেক বয়স হয়ে গেছে তাদের, মানে প্রশ্নভুলের মামলার অনেকেও এসছিল। তো তারাও বললো তোমরা দেখো ভাই, তোমাদের মতো করে লড়াই করবে, প্রতিযোগিতা বাড়ানোর যাতে না যায় তার জন্য, আর আমরাও চেষ্টা করছি। তো আমাদের নিজেদের মধ্যে কোনো শত্রুতা নেই, তাই একসাথেই আমরা দেখবেন পাশাপাশি বসেছিলাম, হাসি ঠাট্টা করলাম, কোর্টেও কথা হলো। তো আমরা ব্যক্তি শত্রুতা তো নেই আমাদের মধ্যে, যে যার মতো অধিকার নিয়ে লড়াই করছে, এটা চলুক এইভাবে। ঠিক আছে, তো এই মামলাগুলো কিন্তু আগামী দিনে আমাদের চালাতে হবে, এবং এই যে জয়লাভগুলো পাচ্ছি আমরা, এটাকে বজায় রাখতে হবে। এটাকে বজায় রাখতে হলে কিন্তু তৈরি থাকতে হবে। বাকি যার যা অভিযোগ আছে পরে করবেন, তৈরি থাকুন। নাহলে হুট করে এখন ওই দিনের দিন আমি বললাম সুপ্রিম কোর্টে মিনিমাম খরচা 3 থেকে 4 লাখ টাকা, আমরা পারবো না। ফেব্রুয়ারি মাসে আমাদের পরপর মানে হিয়ারিং হতে পারে 14 ডেটের, কারণ সেটা ফাইনাল হিয়ারিংয়ের জন্য রেখেছে। সেখানে আমাকে পরপর 2-3 দিন শুনানি হলেও আমাকে বুঝতে পারছেন 9-10 লাখ টাকা। তো সেটা কোথায় পাবো বলুন? আপনারা ভাবছেন হয়তো এই তো আছে এদের কাছে 1-2 লাখ টাকা আছে, হয়ে যাবে। কিন্তু ওই পরপর শুনানি যখন হবে 14 ডেটেই আমার বেরিয়ে যাবে 9-10 লাখ টাকা, যদি 2-3টে শুনানি পরপর টেনে দেয়। ঠিক আছে, আর তার মাঝে যদি এরা যায়, যাদের বাদ দিচ্ছি, এরা যদি ধাপে ধাপে সুপ্রিম কোর্টে যাওয়া শুরু করে, তো বুঝতেই পারছেন কী হবে। তো আমরা তখন হাত তুলে নেব, মানে পুরোটাই পর্ষদের উপর নির্ভর করে আমাকে থাকতে হবে। মানে পর্ষদ যদি কিছু না বলে, ধরুন আমার ধরিয়ে দেওয়ার দায়িত্ব সেই জায়গাগুলো, বা আমরা মামলায় থাকলে কি পর্ষদ নিজে থেকেও বলবে বিষয়গুলো, যে আমরা না বললে তো এরা বলে দেবে, আমি বলে দিতাই বিষয়টা। সেজন্য আমরা পর্ষদের পাশাপাশি মামলাগুলোয় থাকছি। এমনি এমনি কিন্তু পর্ষদ সব দাবি মানছে না। এই যে পর্ষদ এত আর্গুমেন্ট রাখছে, এগুলো কি আগে রেখেছিল? ভাবুন তো, এগুলো এমনি এমনি রাখছে না, অনেক অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে, অনেক জায়গায় দৌড়াতে হচ্ছে। ঠিক আছে, প্রত্যেক দিন ডেলি প্যাসেঞ্জারই করছে। এই আজকেও ভোরবেলায় বেরিয়েছি, এই এখন বাড়ি ফিরছি। প্রত্যেক দিন এইভাবে ডেলি প্যাসেঞ্জারই করে কিন্তু এই জায়গাগুলো তৈরি করতে হয়েছে। আগের কদিনও পরপর এসছি, কিন্তু লাইভ টাইপ করিনি। তো প্রতিদিন এইভাবে দৌড়ে কিন্তু আখার পুড়িয়ে তৈরি করতে হচ্ছে, নাহলে পর্ষদ কিন্তু এমনি এমনি এই দাবিগুলো তুলে ধরে না, সমস্ত যুক্তিতর্কগুলো। এইটুখানি বলবো, পাশে থাকুন। ধন্যবাদ।